গভীর রাত, একা একা ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মে বসে বসে বন্ধুর জন্য অপেক্ষা করতে থাকে শান্ত। এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে গ্রামে যায়। অনুষ্ঠান শেষে রাতের ট্রেনে শহরে ফেরে। ট্রেন আসতে লেট করায় অনেক রাত হয়। শান্তর ফ্রেন্ড রনি বাইক নিয়ে তাকে স্টেশন থেকে নিয়ে যাবে। প্রায় আধা ঘন্টা যাবৎ তার জন্য বসে আছে। রাত প্রায় 3টে, পুরো স্টেশন ফাঁকা। এক রাশ বিরক্তি নিয়ে শান্ত তার বন্ধু রনিকে কল করে। কল করার একটু পরে রনি কল ধরে। কিরে রনি, কোথায় তুই? এতক্ষণ লাগে আসতে? একটু ওয়েট কর দোস্ত, 5 মিনিট চলে আসছি। তাড়াতাড়ি আয়। শান্ত রনির ফোনটা কেটে প্ল্যাটফর্মের গেটের দিকে একটু হাঁটে। শান্ত ফোন টিপতে টিপতে হাঁটছিল, তখন হঠাৎ জোরে কারো সাথে ধাক্কা খায়। শান্ত তাকিয়ে দেখে একটা মেয়ে। শান্ত তখন তাকে বলে, আরে অন্ধ নাকি? দেখে হাঁটতে পারেন না? মেয়েটা শান্তর কথার কোনো প্রতি উত্তর দিচ্ছে না। মেয়েটা শান্তর দিকে তাকিয়ে আছে। শান্ত দেখল মেয়েটার চোখে মুখে ভয়ের ছাপ। মেয়েটাকে দেখে অনেক প্যারিশান মনে হচ্ছে। তখন সেখানে দৌড়ে আরও 3জন ছেলে আসে। মেয়েটা তাদের দেখে ভয়ে শান্তর পিছনে লুকিয়ে শান্তর হাত ধরে বলে, প্লিজ আমাকে বাঁচান, ওরা আমার পেছনে পড়েছে। শান্ত তাকিয়ে দেখে 3টে বকাটে ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে। শান্ত ওদের দিকে তাকালে ওদের একজন বলে, শান্ত দেখলো ওদের কাছে ধারালো অস্ত্র। শান্ত ভাবলো ওদের শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। শান্ত তখন ওদের বলে, তোদের সাহস দেখে তো আমি অবাক হচ্ছি। হ্যাঁ, এই থানার নতুন এসআইকে তোরা ছুরির ভয় দেখাচ্ছিস? তোদের মতো কত শয়তানকে এনকাউন্টার করেছে তার কোনো হিসেব নেই। দাঁড়া, ব্যাগ থেকে গানটা বের করে নেই। এই বলে শান্ত তার কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে ব্যাগে গান খুঁজতে লাগলো। এদিকে শান্তর এমন কথা শুনে ওদের একজন বলে ওঠে, কিরে, পালাচ্ছিস কেন? ওকে নিয়ে যাবি না? আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি না থাকলে আমার কি যে হতো। সবাই বলে পুলিশ নাকি ভালো না, খারাপ, কিন্তু আজ আপনি দেখিয়ে দিলেন সব পুলিশ এক নয়। হেই, ওয়েট ওয়েট ওয়েট, আপনি আমাকে স্যার স্যার কেন বলছেন? আপনি একজন পুলিশের এসআই, তো আপনাকে স্যার বলবো না? আমি পুলিশ নই। আপনি পুলিশ নন? তাহলে যে বললেন এই থানার নতুন এসআই। এটা তো ওদেরকে ভয় দেখানোর জন্য বলেছিলাম। ওদের সাথে যে অস্ত্র ছিল, আমি তখন ওটা না বললে ওরা আমাকে পিস পিস করে আপনাকে নিয়ে যেত। আমি কোনো পুলিশ টুলিশ নই। আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি আর কি। ও আচ্ছা। তা আপনি এত রাতে স্টেশনে কি করছেন? আর আপনার সাথে কেউ নেই? আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। মেয়েটার কথা শুনে শান্ত একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, আহ, বাড়ি থেকে পালিয়ে এসেছেন? কিন্তু কেন? সে অনেক কাহিনী। আহ, একটু শর্ট করে বলেন। আমার নাম জান্নাতুল সানিয়া। শিমুলতলি নামে এক গ্রামে আমার বাড়ি। আমি খুব ছোট থাকতেই আমার মা মারা যায়। মা মারা যাওয়ার 1 বছর পর আমার বাবা আবার বিয়ে করে। আমার সৎ মা আমাকে অতটা দেখতে পারতো না। আমি ছোট থেকে সৎ মায়ের অনেক নির্যাতন সহ্য করে বড় হয়েছি। অনেক কষ্ট করে মাস্টার্স অবধি পড়েছি আমি। আমাদের গ্রামের চেয়ারম্যানের ছেলে আমায় বিয়ে করতে চায়। ছেলেটা অনেক বাজে একটা ছেলে। নেশা করে রাস্তাঘাটে মেয়েদের বিরক্ত করে কত মেয়েদের জীবন নষ্ট করেছে সে। আমাকে বিয়ের কথা বলে আমি না বলে দিই। তারপর আমার বাড়ি গিয়ে আমার সৎ মাকে টাকার লোভ দেখিয়ে আমায় বিয়ের কথা বলে। আমার সৎ মা জোর করে ওর সাথে আমার বিয়ে দিতে চায়। আমার বাবা সৎ মায়ের মুখের উপর কোনো কথা বলে না। সে যা বলে বাবা তাই শুনে। তাই আমি নিজেকে বাঁচাতে আজ রাতে বাড়ি থেকে পালিয়ে এসেছি। এটা খুব খারাপ হয়েছে আপনার সাথে। তা এখন কোথায় যাবেন? জানি না। এই শহরে আপনার কোনো আত্মীয় স্বজন নেই? না। ও, আই সে। তখন শান্তর বন্ধু রনি সেখানে চলে আসে।
সরি সরি বন্ধু, আসলে বের হতে একটু লেট হয়ে গেছে তো, তাই আসতে সময় লেগেছে। ঠিক আছে, সরি বলতে হবে না। রনি সানিয়াকে দেখে বলে, কিরে বন্ধু, বিয়ের দাওয়াতে গিয়ে যে বউ নিয়ে আসবি সেটা তো আগে বলিসটি। হাই ভাবি, আমি রনি, ওর বন্ধু। রনি, কি করছিস? কেন, ভাবির সাথে আলাপ করছিস? আমি তোকে বলেছি যে ও আমার বউ। আমি ওকে চিনি না, মাত্র স্টেশনে ওর সাথে পরিচয়। সরি, ওর কথায় কিছু মনে করবেন না। আই এম রিয়েলি সরি, প্লিজ কিছু মনে করবেন না। ইটস ওকে। তা আপনি কোথায় যাবেন? আপনাকে নিতে আসেনি কেউ? উনি বাড়ি থেকে নাকি পালিয়ে এসেছে। বাড়ি থেকে পালিয়েছে কেন? ও, বুঝেছি, মনে হয় বিয়ে ঠিক হয়েছে তাই বয়ফ্রেন্ড পালিয়ে আসতে বলেছে, তাই না? রনি, তুইও না সবসময় এক লাইন বেশি বুঝিস। তারপর রনিকে শান্ত সানিয়ার ব্যাপারে সব কিছু বলে। সব শুনে রনি বলে, ও মাই গড, তাহলে এত রাতে একা একটা মেয়ে কোথায় যাবে? সেটাই তো চিন্তার বিষয়। এমনিতেই শহরের অবস্থা তেমন একটা ভালো না। আপনি এভাবে বললেই তো আর হবে না। একটা মেয়েকে এভাবে একা এত রাতে বিপদে ফেলে চলে যাব, সেটা কি করে হয়? এক কাজ কর তাহলে, তুই তুই তো এখানে একাই থাকিস, তোর সাথে ওকে তোর বাসায় নিয়ে যা। কি বলিস? আমি যে ফ্ল্যাটে থাকি তার আশেপাশের সবাই জানে আমি অবিবাহিত, আর এখানে ব্যাচেলার থাকে। আর এখন ওকে আমার সাথে নিয়ে গেলে সবাই কি ভাববে? আরে কেউ জিজ্ঞেস করলে বলে দিবি তোর ওয়াইফ। কি, পাগল হয়ে গেছিস নাকি? না না, আমি এসব বলতে পারবো না। আরে ভাই, বললেই তো আর তোমরা সত্যি সত্যি স্বামী স্ত্রী হয়ে যাচ্ছ না। দেখ ভাই, শহরে ওর যাওয়ার মতো কেউ নেই, তুইও ব্যাচেলার থাকিস, আমি বউ নিয়ে থাকি, আমার বাসায় নেওয়া সম্ভব না, এটা ছাড়া আর কোনো পথ নেই। রনির কথা শুনে শান্ত সানিয়া দুজনেই চিন্তায় পড়ে গেল। আরে ভাই, এত কি ভাবছিস? দেখ, ও একটা শিক্ষিত মেয়ে, কয়েকটা দিন চেষ্টা করলে একটা জব খুঁজে পেয়ে যাবে, তখন ও নিজে একটা বাসা নিয়ে থাকতে পারবে। কয়েকটা দিনের তো ব্যাপার মাত্র। বুঝলাম। আমার তো প্রবলেম নেই। এখন ওরও তো একটা মতামত আছে। আমি আর কি বলবো, আমার এখন একটা আশ্রয় খুব দরকার, যেটা ভালো মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে চল তোদের বাসায় নামিয়ে দিয়ে আসি। রিয়া আবার আমার জন্য ওয়েট করছে। চল, আসুন। এরপর রনি শান্ত আর সানিয়াকে শান্তর বাসার গেটের সামনে নামিয়ে দিয়ে আসে। ঠিক আছে, তোরা তাহলে থাক, আমি যাই। কোনো প্রবলেম হলে আমাকে কল করিস। আচ্ছা ঠিক আছে, কাল অফিসে দেখা হবে। বাই। এরপর রনি চলে যায়। শান্ত সানিয়াকে নিয়ে গেটের সামনে গিয়ে দারোয়ানকে ডাক দেয়। রতন ভাই, ও রতন ভাই, ঘুমিয়ে গেলে নাকি? রতন তখন আবছা আবছা ঘুম থেকে ধরপড়িয়ে উঠে বলে, কে 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 ওখানে, কে ডাকে? রতন ভাই, আমি। গেট খুলো। শান্ত ভাইয়ের গলার স্বরের মতো লাগে। কে, শান্ত ভাই নাকি? আরে হ্যাঁ বাবা, গেট খুলো তাড়াতাড়ি। তখন রতন এসে গেট খোলে। কতক্ষণ যাবৎ ডাকছি তোমাকে, তোমার কোনো খবরই নেই। একটু চোখটা লেগে এসেছিল, তার টের পাইনি। গেট খুলে রতন শান্তর সাথে সানিয়াকে দেখে একটু অবাক হয়ে বলে, আপনার সাথে কে শান্ত ভাই? এটা এটা আপনার ভাবি। ভাবি? শান্ত ভাই, আপনি বিয়ে করে ফেলেছেন। বা এটা ঠিক করলেন না, বিয়ে করেছেন, একটা তো মিষ্টি আমরা পাই নাকি? হ্যাঁ, মিষ্টি খাওয়াবো, সবাইকে মিষ্টি খাওয়াবো। আগে ভেতরে তো আসতে দেবে নাকি? ওহো সরি ভাবি, আসেন প্লিজ, ভেতরে আসেন। এসো। তারা ভেতরে আসলে রতন গেট আটকে দেয়। রতন ভাই, আপনার সাথে সকালে কথা বলবো। বলছেনই তো এত দূর থেকে জার্নি করে আসছি, একটু ক্লান্ত। ঠিক আছে ভাই, আপনারা গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট করেন, কাল সকালবেলা কথা হবে। চলো। এরপর শান্ত সানিয়াকে নিয়ে তার রুমে আসে। রুমের দরজা খুলে ভিতরে গিয়ে রুমের লাইট অন করে। শান্ত বলে, আসুন। সানিয়া রুমের ভিতরে ঢুকে রুমের চারিদিকে তাকিয়ে দেখে। মাঝারি
একটা রুম, সাথে বাথরুম, কিচেন আর একটা বারান্দা। রুমের মধ্যে সোফা, ফ্রিজ, একটা ওয়ার্ড্রপ আর একটা খাট। সানিয়া রুমটা দেখে বলে, আপনার বাসাটা অনেক সুন্দর। হ্যাঁ, আমি অনেকদিন এই বাসায়। বাসাটার উপর একটা মায়া জমে গিয়েছে। ওটা ওয়াশরুম, গিয়ে ফ্রেশ হয়ে আসেন। সানিয়া তখন ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখে শান্ত খাটের সামনে দিয়ে বড় একটা পর্দা টাঙিয়ে দিয়েছে। এটা কিসের জন্য? আপনি একটা মেয়ে মানুষ, আর আমি একটা ছেলে। রুমের মধ্যে আপনার একটা প্রাইভেসির ব্যাপার আছে, আর তাই এটা দিয়ে দিলাম। আপনি বেডে ঘুমান, হ্যাঁ, আর আমি সোফায় ঘুমাবো। আমি আপনাকে অনেক ঝামেলায় ফেলে দিলাম না? আমার জন্য আপনাকে কত কষ্ট করতে হচ্ছে। আর এই কষ্টের কি আছে? একটা মানুষের বিপদের সময় তার পাশে থাকাটা আমাদের কর্তব্য। কোনো কষ্ট নেই। হ্যাঁ, রাত অনেক হয়েছে, সকালে আবার আমার অফিস আছে। আপনি শুয়ে পড়ুন। গুড নাইট। সানিয়া শান্তকে জিজ্ঞেস করে। এটা বলে শান্ত একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে। সানিয়া আর দেরি না করে বেডে গিয়ে শুয়ে পড়ে। শুয়ে শুয়ে সানিয়া ভাবে, একটা অচেনা ছেলের সাথে এক রুমে থাকাটা কেমন যেন তার একটু ভয় লাগছে। বাইরে থেকে তো ভালোই মনে হচ্ছে, ভেতরের মানুষটা কেমন কে জানে। এসব ভেবে পর্দাটা একটু সরিয়ে সোফায় তাকায়। সোফায় তাকিয়ে দেখে শান্ত ঘুমিয়ে গেছে। মনে একটু সংকোচ নিয়ে বুকে একটা ফু দিয়ে সানিয়াও চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। একটা সময় সানিয়া ঘুমিয়ে যায়। মোবাইলের অ্যালার্মে সকালে শান্তর ঘুম ভাঙে। সানিয়া তখনও গভীর ঘুমে বিভোর। শান্ত উঠে ফ্রেশ হয়ে নেয়। অফিসের জন্য রেডি হয়ে শান্ত ভাবে রাগে অনেক লেট করে ঘুমিয়েছে, এখন ওর ঘুম ভাঙানো ঠিক হবে না। শান্ত তখন সানিয়াকে ঘুমিয়ে রেখেই অফিসের জন্য বের হয়। যাওয়ার সময় গেটের দারোয়ান রতনকে বলে, রতন ভাই, একটা কাজ করে দিবে আমাকে? কি কাজ শান্ত ভাই, বলেন। কাল তো আমরা অনেক রাত করে এসেছি, আপনার ভাবি এখনো ঘুম থেকে ওঠেনি। ঘন্টাখানেক পরে আপনি ওর জন্য একটু কষ্ট করে নাস্তা দিয়ে আসবেন। আমার অফিসে লেট হয়ে যাবে, নয়তো আমিই দিয়ে যেতাম। আরে কোনো সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে অফিসে যান। ধন্যবাদ রতন ভাই। এরপর শান্ত রতনকে কিছু টাকা দিয়ে অফিসে চলে যায়। অফিসে পৌঁছে শান্ত সোজা তার ডেস্কে চলে যায়। ডেস্কে যেতেই শান্তর কলিগ লিজা শান্তকে বলে, আরে শান্ত যে, কেমন আছো? এই তো ভালো। তোমার কি খবর লিজা? ভালো। তা গ্রাম থেকে কবে এলে? কালকে রাতে ট্রেনেই এসেছি। রনিকে দেখছি না, আসেনি এখনো। না, আসলে আসার সময় হয়ে গেছে, এই তো চলে এসেছে। হ্যাঁ লিজা, কি খবর? এই তো ভালো, তোমার কথাই বলছিলাম আমরা। তখন রনি তার ডেস্কে বসতে বসতে বলে, আর আমাকে নিয়ে কথা বলে কি হবে বলো? হ্যাঁ, আমি তো বিয়ে করে ফেলেছি, এখন শান্তকে নিয়ে চেষ্টা করতে পারো। ভাই আমার, সুখী লাইফটা নিয়ে কেন টানাটানি করছিস? তোমরাও না পারো বটে। শান্ত আমাকে একটু অফিস টাইমের পর সময় দিতে পারবে? কেন? আজকে আমার বোনের মেয়ের বার্থডে, ওর জন্য একটা গিফট নিতে হবে। কি গিফট নিব সেটাই ভেবে পাচ্ছি না, তাই ভাবছিলাম তোমাকে নিয়ে যাব, তুমি একটা গিফট চুজ করে দিবে। লিজা, আসলে আমার চয়েস এতটা ভালো না, বুঝলে? তুমি এক কাজ করো, তুমি রনিকে নিয়ে যাও, ওর চয়েস খুব ভালো। ভাই, আজকে আমার বউ তাড়াতাড়ি বাসায় যেতে বলেছে, আমি কোথাও যেতে পারবো না, তুই চলে যা না ওর সাথে। আমি বুঝতে পারি না, তোমরা কি সত্যিই আমার বন্ধু নাকি? ওকে ওকে, ঠিক আছে, যাবো তোমার সাথে। হ্যাপি? থ্যাংক ইউ। শান্ত অফিসে যাওয়ার প্রায় ঘন্টাখানেক পর দারোয়ান রতন সানিয়ার জন্য নাস্তা নিয়ে শান্তর ফ্ল্যাটে যায়। রুমের দরজার সামনে দাঁড়িয়ে দরজায় নক করতে থাকে। দরজায় খটখট আওয়াজে সানিয়ার ঘুম ভেঙে যায়। বিছানা থেকে উঠে সানিয়া এদিক সেদিক তাকিয়ে শান্তকে কোথাও দেখতে পায় না। এদিকে দরজায় খটখট শব্দ করেই যাচ্ছে। সানিয়া গিয়ে দরজা খোলে। দরজা খুলতেই দারোয়ান রতন বলে, ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আপনি? ভাবি, আমি এই বাসার কেয়ারটেকার। আপনার জন্য নাস্তা নিয়ে এসেছি। শান্ত ভাই অফিসে যাওয়ার সময় আপনাকে নাস্তা দিয়ে যেতে বলে গেছে। আপনি তো ঘুমিয়েছিলেন, তাই আপনাকে বিরক্ত করিনি। ও আচ্ছা, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে ভাবি, আমি তাহলে আসি। কোনো প্রয়োজন হলে আমাকে শুধু একবার ডাকবেন, আমি হাজির হয়ে যাব। ঠিক আছে। এরপর রতন চলে গেলে সানিয়া দরজা আটকে নাস্তাটা টেবিলে রাখে। তারপর মনে মনে ভাবে, না, মানুষটা আসলেই অনেক ভালো, কিন্তু সকালে যাওয়ার সময় আমাকে একবার বলে যেতে পারতো। হয়তো ও ভেবেছে ঘুমে বেঘাত হবে, তাই হয়তো বলেনি। যাই, ফ্রেশ হয়ে নাস্তা করিনি, খিদেও লেগেছে বেশ। এরপর সানিয়া ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। ফ্রেশ হয়ে এসে নাস্তা করে নেয়। এদিকে শান্ত অফিসে তার কাজে ব্যস্ত। দুপুরে লাঞ্চের সময় হলে লিজা শান্তকে বলে, শান্ত, লাঞ্চ করতে যাবে না? হ্যাঁ চলো, আমাদের তো আর বউ নেই যে বাটি ভর্তি করে লাঞ্চ দিয়ে দেবে। আমাদের ক্যান্টিনেই খেতে হবে। বউয়ের হাতের খাবার খেতে কপাল লাগে। তোর তো কপালে একটা গার্লফ্রেন্ডই জোটে না সালা। তুই বউয়ের হাতে রান্নার মজা কি করে বুঝবি? যা গিয়ে ট্যাডিনের বাসি খাবারই খা যা। অপমান করছিস? দাঁড়া, বিয়েটা করে নেই, তখন এর মজা দেখাবো। আরে যা যা, আগে বিয়েটা কর, তারপর আসিস। শান্ত, এসো তো, আমার খুব খিদে লেগেছে। হ্যাঁ চলো। এবার শান্ত আর লিসা লাঞ্চের জন্য ক্যান্টিনে চলে যায়। ক্যান্টিনে বসে শান্ত খাবার অর্ডার করে। হঠাৎ শান্তর সানিয়ার কথা মনে পড়ে। সানিয়াও তো না খেয়ে আছে। শান্ত, কি ভাবছো? না কিছু না, তুমি একটু বসো, আমি এখনই আসছি। এটা বলে শান্ত সেখান থেকে উঠে একটু দূরে গিয়ে রতনকে কল করে। হ্যালো রতন ভাই। হ্যাঁ শান্ত ভাই, বলেন। সকালের নাস্তাটা কি দিয়ে এসেছিলেন? হ্যাঁ, কেন ভাবি আপনাকে বলেনি? আসলে ওর কাছে ফোন নেই তো, তাই বলতে পারেনি। আরেকটা উপকার করবেন ভাই? বুঝতে পেরেছি, দুপুরে খাবারটা দিয়ে আসতে হবে, তাই তো? জি ভাই। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি এখনই দিয়ে আসছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই। এরপর রতনের ফোন কেটে শান্ত একটা বড় নিঃশ্বাস ছাড়ে। এরপর লিসার কাছে যায়। কোথায় গিয়েছিলে? একটু ওয়াশরুমে। ও আচ্ছা, নাও শুরু করো। সানিয়ার জন্য দুপুরের খাবার নিয়ে রতন আবার শান্তর ফ্ল্যাটে যায়। দরজায় নক করার একটু পর সানিয়া দরজা খোলে। সানিয়া দরজা খুলে দেখে দারোয়ান রতন হাতে একটা পার্সেল নিয়ে দাঁড়িয়ে আছে। ভাবি, শান্ত ভাই আপনার জন্য দুপুরে খাবার পাঠিয়েছেন। সানিয়া খাবারটা নিয়ে রতনকে যেতে বলে। দরজা আটকে সানিয়া একা একা বলে, অফিসে এত কাজের মধ্যেও সে আমার খেয়াল ঠিকই রাখছে। সত্যি মানুষটা অসম্ভব ভালো। এসব ভেবে সানিয়ার ঠোঁটের কোণে হাসি ফোটে। শান্ত লিজা কথা বলতে বলতে লাঞ্চ শেষ করে। বিকেলে অফিস শেষ করে শান্ত লিজার সাথে যায় তার বোনের মেয়ের জন্য গিফট কিনতে। তো তারা একটা বড় মার্কেটে ঢোকে। এরপর লিজার বোনের মেয়ের জন্য সুন্দর একটা গিফট কেনা হয়। লিজা তখন বলে, শান্ত, চলো না একটু কাপড়ের দোকানে ঢুকি, আমার কয়েকটা ড্রেস কিনতে হবে। দেখো লিজা, তোমার বোনের মেয়ের বার্থডে, গিফট কেনার কথা ছিল, কেনা হয়েছে, সো আমি এখন যাই। এমন করছো কেন? প্লিজ একটু চলো না, বেশ সময় নেব না, জাস্ট দুইটা ড্রেস কিনবো, প্লিজ। ওহ গড, আচ্ছা চলো। থ্যাংক ইউ। এরপর লিজা শান্ত একটা কাপড়ের দোকানে যায়। লিজা কয়েকটা ড্রেস দেখে চয়েস করে। শান্তর তখন সানিয়ার কথা মনে পড়ে। বেচারি একটা ড্রেস নিয়েই পালিয়ে এসেছে। শান্ত ভাবলো সানিয়ার জন্য কয়েকটা ড্রেস নিয়ে নিবে। শান্ত তখন সুন্দর দেখে সানিয়ার জন্য কয়েকটা ড্রেস নেয়। মেয়েদের ড্রেস নিতে দেখে লিজা বলে, আরে তুমি মেয়েদের ড্রেস নিয়ে কী করবে?
আরে এবার বাড়ি থেকে আসার সময় আমার কাজিন বলে দিয়েছিল ওর জন্য কয়েকটা ড্রেস পাঠাতে। আমার চয়েস করা ড্রেস নাকি ওর কাছে ভালো লাগে। আমার এক পরিচিত যাবে গ্রামে, তাই তার কাছে পাঠিয়ে দেব। ও আচ্ছা, তাই সে কি শুধুই কাজিন নাকি আবার অন্য কিছু? আরে কি যে বলো না লিজা, সত্যি আমার কাজিনের জন্যই। ঠিক আছে, বিশ্বাস করলাম। চলো কফি খাই। তারপর তারা একটা কফি শপে বসে দুজনে কফি খায়। কফি শেষ করে শান্ত লিসাকে বিদায় দিয়ে বাসায় রওনা দেয়। শান্তর বাসায় আসতে আসতে রাত হয়ে যায়। দরজার সামনে দাঁড়িয়ে শান্ত দরজায় নক করে। সানিয়া বারান্দায় দাঁড়িয়ে রাতের শহর দেখছিল। তখন দরজায় কারো নকের শব্দ পেয়ে দরজা খুলতে যায়। দরজা খুলতে দেখে শান্ত। শান্ত তখন ভেতরে ঢুকে বলে, সরি, আসতে একটু লেট হয়ে গেল। আপনার কোনো সমস্যা হয়নি তো? দূরে থেকেও সময় মতো সব খেয়াল রেখেছেন, সমস্যা কিভাবে হবে? সকালে ডাকিনি, ভাবলাম অনেক রাতে ঘুমিয়েছিলেন, তাই ডিস্টার্ব করা ঠিক হবে না। তাতে কি হয়েছে, একটা ডাক দিলেই হতো। হাতে কি এগুলো আপনার? ভুলেই গিয়েছিলাম। আচ্ছা দেখুন তো ড্রেসগুলো পছন্দ হয়েছে কিনা। আমার চয়েস আবার এতটা ভালো না। হ্যাঁ, পছন্দ না হলে মন খারাপ করবেন না প্লিজ। সানিয়া ব্যাগ খুলে দেখে কয়েকটা ড্রেস সেখানে। সানিয়া অবাক হয়ে শান্তকে বলে, আরে আপনার এইসবের কি দরকার ছিল? এমনিতেই আপনি মানে আমাকে নিয়ে অনেক ঝামেলায় আছেন, শুধু শুধু আবার এতগুলো টাকা খরচ করার কি দরকার ছিল? এক কাপড়ে বাড়ি থেকে পালিয়ে এসেছেন, একটা কাপড় পরে কতদিন থাকবেন? তাই বলে এত একটা আনলেই তো হয়ে যেত। পছন্দ হয়েছে তাই নিয়ে এসেছি, যখন যেটা ভালো লাগবে পরবেন। আমি আপনার এই ঋণ কি দিয়ে শোধ করব বলুন? আমার এই দুঃসময়ে আপনি যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, আমি না আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এখানে কৃতজ্ঞতার কি আছে, মানুষ মানুষের জন্য। আমি ফ্রেশ হয়ে আসছি। শান্ত ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে শান্ত বলে, চা খাবেন? হ্যাঁ আপনি বসুন, আমি বানিয়ে আনছি। আরে আপনাকে কষ্ট করতে হবে না, আমি বানাচ্ছি। কিসের কষ্ট? সারা দিন আপনি অফিসে পরিশ্রম করেছেন, আপনি বসুন, আমি চা করে নিয়ে আসছি। এরপর সানিয়া কিচেনে গিয়ে 2 কাপ চা করে নিয়ে, এই নিন চা। থ্যাংক ইউ। তখন শান্ত চায়ের কাপে চুমুক দিয়ে বলে, ওয়াও, আপনি তো খুব ভালো চা বানান। ধন্যবাদ। আচ্ছা আপনার বাড়িতে আর কে কে আছে? গ্রামে আমার একটা সুন্দর ফ্যামিলি আছে, বাবা মামা আর ছোট একটা বোনও আছে। আমি এখানে একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, তাই এখানে থাকি। ও একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনি কি বাইরেই খান সব সময়? হ্যাঁ। আমি যে কয়দিন আছি ততদিন বাইরে না খেলে হয় না, মানে আমি তো বাসায় আছি, আমি রান্না করতাম। তা অবশ্য খারাপ বলেননি। ঠিক আছে, আমরা যখন রাতে খাবার খেতে যাব তখন আসার সময় প্রয়োজনীয় বাজার নিয়ে আসব। হ্যাঁ সেটাই ভালো হবে। ওকে। তারপর তারা কথা বলতে বলতে চা শেষ করে। রাতে তারা খাবার খাওয়ার জন্যে বাইরে যায়। আসার সময় বাসায় রান্নার জন্যে বাজার নিয়ে আসে। পরের দিন খুব সকালে সানিয়ার ঘুম ভাঙে। সানিয়া উঠে ফ্রেশ হয়ে শান্তর জন্য নাস্তা তৈরি করে। তারপর রুমটা একটু পরিষ্কার করে গুছিয়ে নেয়। শান্তর ঘুম ভাঙলে সে উঠে ফ্রেশ হয়ে নেয়। তখন সানিয়া বলে, আপনার নাস্তা রেডি। এত সকাল সকাল এত তাড়াতাড়ি নাস্তা কি করে করলেন? আমি তো অনেক আগে উঠেছি ঘুম থেকে, তাই সময় লাগেনি। কি দরকার ছিল এত কষ্ট করে? আমি নাস্তা বাইরে থেকে নিয়ে আসতাম। আরে কিসের কষ্ট, আপনি আমার জন্য কত কিছু করলেন, আমি এইটুকু করতে পারবো না? আর তাছাড়া এটা আমার ছোটবেলার অভ্যাস, প্রতিদিন খুব ভোরে উঠে সবার জন্য নাস্তা বানানো হতো আমার, তাই এইসবে কষ্ট হয় না আমার। অতীতের জীবন ভুলে এখন নতুন করে নিজের মতো করে লাইফটা সাজিয়ে নিন। আসুন একসাথে নাস্তা করা যাক। তারপর
শান্ত আর সানিয়া একসাথে নাস্তা করতে বসে। নাস্তা করার সময় সানিয়া শান্তকে বলে, আমার একটা চাকরির ব্যবস্থা করে দিবেন প্লিজ। চাকরি তো আর বললেই ব্যবস্থা হয়ে যাবে না, খোঁজ করতে হবে। আপনার সার্টিফিকেট কাগজপত্র সাথে এনেছেন তো? হ্যাঁ, সে ব্যাপারে ভুল করিনি। ঠিক আছে, আমি দেখছি, কয়েকটা দিন যাক। এরপর কথা বলতে বলতে তারা নাস্তা শেষ করে। নাস্তা করে শান্ত অফিসের জন্য বের হয়ে যাওয়ার সময় সানিয়াকে বলে, আমি অফিসে গেলাম, দুপুরে সময় মতো খেয়ে নেবেন। আর কোনো সমস্যা হলে নিচে কেয়ারটেকার রতন ভাই আছে না, তাকে বললে সে আমাকে ফোন করে দেবে। আপনি আমায় নিয়ে চিন্তা করবেন না, আপনি সাবধানে যান। ওকে, বাই। বাই। এরপর শান্ত অফিসে চলে গেলে সানিয়া দরজা আটকে দেয়। শান্ত অফিসে পৌঁছে দেখে রনি অফিসে বসে আছে। শান্ত যেতেই রনি বলে, কিরে, কি অবস্থা তোর? এই তো ভালো। তা কেমন চলছে তো নতুন সংসার? আহ, সংসার মানে? কেন, সেদিন রাতে যে বিনা কষ্টে বউ পেলি সেটা ভুলে গেছিস নাকি? রনি, তুইও না, আমি জাস্ট ওকে আশ্রয় দিয়েছি। যখন ওর একটা জব ম্যানেজ হয়ে যাবে তখন ও নিজের মতো করে লাইফটা গুছিয়ে নেবে। শুনলাম কাল নাকি ওর জন্য নতুন ড্রেসও নিয়েছিস। তো ওকে কে বললো এটা? লিজা কাল রাতে কল করে বললো তুই নাকি তোর কোন কাজিনের জন্য ড্রেস কিনেছিস। ও তো আর জানে না, কিন্তু আমি তো জানি। ও আচ্ছা, আসলে মেয়েটা নিজের একটা কাপড়ও আনতে পারেনি, তাই কাল মনে হলো যে ওর জন্য কিছু কাপড় নিয়ে যাই। কিন্তু লিজা তো এটা নিয়ে পুরো জেলাস। আমার মনে হয় লিজা তোকে পছন্দ করে একটু একটু। তুই তো ভালো করেই জানিস আমার কাছে এসব লাভ ভাব এর কোনো জায়গা নেই। আমি ডিরেক্ট বিয়েতে যেতে চাই। তো প্রবলেম কি? লিজা একটা ভালো মেয়ে, দেখতে সুন্দর, ভালো জব করে, ওকে বিয়ে করে ফেল। দেখ লিজা, আমরা খুব ভালো একজন ফ্রেন্ড। হ্যাঁ, আমি চাই সারা জীবন একটা ভালো ফ্রেন্ড হয়েই থাকুক। এর বাইরে ওকে নিয়ে কিছু ভাবি না। এখন ও আমাকে নিয়ে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। দেখ তোর যেটা ভালো মনে হয়। ওই তো লিজা চলে এসছে। হাই রনি। হাই লিজা, কি ব্যাপার আজকে আসতে তো লেট করলে যে? আর বলো না, কাল আপুর মেয়ের বার্থডে ছিল, তা তো জানোই। কাল রাতে সেখানেই ছিলাম, তাই আজকে অফিসে আসতে একটু লেট হলো। আর শান্ত, তোমার কি খবর? ও ফাইন। কাল তোমার এই চয়েস করা গিফটটা অনেক সুন্দর ছিল, থ্যাংক ইউ। আমার বোনের মেয়ের গিফটটা খুব পছন্দ হয়েছে। ইটস ওকে। এদিকে সানিয়া শান্ত চলে আসার পর থেকে সানিয়া তার কাজে লেগে যায়। সানিয়া পুরো বাসা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকে। পুরো বাসা ধুয়ে মুছে চকচকা করে, রুমটা সুন্দর করে গোছায়। এসব করতে করতে প্রায় দুপুর। তারপর দুপুরে রান্না করে খেয়ে নেয়। সারাদিন বাসায় একা একা বোরিং লাগে তার। বাড়িতে ভালো না লাগলে পুকুর পাড়ে বসে থাকতো, না হলে এদিক সেদিক ঘুরে বেড়াতো। কিন্তু এখানে সারাদিন ঘরবন্দি। বারান্দায় দাঁড়িয়ে ব্যস্ত শহর দেখে দেখে সময় কাটে তার। বিকেলে অফিস শেষ করে বাসায় ফেরে শান্ত। আজকে বাসায় ঢুকে রুমের চেহারা দেখে অবাক হয়ে যায় শান্ত। আরে বাহ, রুমের তো আজকে দেখছি রূপই বদলে গিয়েছে। মনে হয় ভুল করে চলে এসেছি। আজকে পুরো রুম সুন্দর করে পরিষ্কার করে গুছিয়েছি, দেখুন তো এখন কত সুন্দর লাগছে রুমটা। তা তো দেখতেই পাচ্ছি। আসলে ব্যাচেলর থাকে তো, তাই রুমের প্রতি এরকম যত্ন নেওয়া হয় না। তবে আজকে রুমটা দেখতে ভালো লাগছে। ধন্যবাদ। এখন যান, ফার্স্ট ফ্রেশ হয়ে আসুন, আমি চা করে আছি। ওকে। এরপর শান্ত ফ্রেশ হতে চলে যায়। শান্ত ফ্রেশ হয়ে আসতেই সানিয়া তাকে এক কাপ চা দেয়। এই নিন আপনার চা। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি এভাবে যে পালিয়ে এসেছেন, আপনার বাবা এতে টেনশন করবে না? জন্ম যেহেতু দিয়েছে, টেনশন তো একটু করবেই, তবে আমার সৎ মায়ের ভয়ে তা প্রকাশ করতে পারবে না। যদি তারা আপনাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে? এটা হওয়ার সম্ভাবনা অবশ্য নেই, তারপরেও
আল্লাহর কাছে দোয়া করি এটা যেন কখনো না হয়। আমি আর ওই আজাব খানায় যেতে চাই না কখনো। তখনই শান্তর ফোনটা বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে দেখে শান্তর মায়ের ফোন। শান্ত ফোনটা ধরে বলে, হ্যালো মা, কেমন আছো? আমি ভালো বাবা, তুই কেমন আছিস? একটা ফোনও তো দিস না বাড়িতে। তোর বাবা সারাক্ষণ তোর কথা বলে যে ছেলেটা দূরে গিয়ে পর হয়ে গেছে। বাবাকে কি করতে ফোন করব বলো? ফোন করলেই বলবে বাড়ি আসবে কবে, তোমার জন্য মেয়ে দেখছি, এখনো বিয়ে করছো না কেন? তুমিই বলো মা, এসব শুনতে কি ভালো লাগে? তোর বাবা তো ঠিকই বলে, এখন তোর বিয়ের বয়স হয়েছে, এখন তোকে বিয়ে করাবো, নাতি নাতনির মুখ দেখবো। তোর বাবা তো ভুল কিছু বলে নাই। মা প্লিজ, তুমি অন্তত বাবার মতো বলো না। আচ্ছা, তোর বিয়ে করতে প্রবলেম কি বল? তোর যদি কাউকে পছন্দ থাকে সেটা বল আমাদের। মা, সবে মাত্র কিছুদিন হলো জব নিয়েছি, নিজেকে একটু গোছাতে তো দেবে নাকি? তোর এত কি গোছাতে হবে? আমাদের কি কম আছে নাকি? তুই শুধু বিয়ের জন্য হ্যাঁ বল, ব্যাস। আর কয়েকটা মাস যাক, তারপর তোমাদের যা ইচ্ছা হয় করো, হ্যাঁ? কিন্তু তার আগে আর এসব প্যারা দিও না প্লিজ। ঠিক আছে, মাত্র 2 মাস তোকে সময় দিলাম, এরপর তোর কোনো কথা শুনবো না আমি। মাত্র 2 মাস? একটু কম হয়ে গেল না মা? আমি যা বলছি তাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন রাখি তাহলে, ঠিকমতো খাওয়া দাওয়া করিস আর নিজের যত্ন নিস। আমাকে নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, আমি ভালো আছি। ওকে বাই মা। বাই। এরপর মায়ের ফোন কেটে দিয়ে শান্ত একটা বড় নিঃশ্বাস ছাড়ে। তখন সানিয়া শান্তকে বলে, আপনার মা ফোন দিয়েছিল? হ্যাঁ কারো বিয়ের কথা বলছিল বুঝি? হ্যাঁ, আমাকে বিয়ে করানোর জন্য বাবা মা উঠে পড়ে লেগেছে। তা বিয়েটা করে নিলেই পারেন, এত ভালো চাকরি করেন, এত ভালো ফ্যামিলি আপনার, তো প্রবলেম কি? আসলে আমি এখনই বিয়ে করতে চাচ্ছি না। কেন, কেউ আছে নাকি আমার স্পেশাল যার জন্যে? আরে তেমন কিছু না, আমি চাচ্ছি আরও কিছু সময় এভাবে স্বাধীনভাবে একটু চলতে, তাই আর কি বিয়েটা এখন করতে চাচ্ছি না। ও আচ্ছা। এরপর তারা অনেকক্ষণ গল্প করে। রাতে রান্না শেষ করে সানিয়া শান্তকে খাওয়ার জন্য ডাকে। শান্ত ফ্রেশ হয়ে রাতের খাবারের জন্য বসে। প্রতিদিন শান্ত বাইরেই খায়, আজ সে ঘরে খাবে। শান্ত সানিয়া একসাথে খেতে বসে। শান্ত একটি খাবার খেয়ে বলে, আরে বাহ, আপনার হাতের রান্না তো দারুণ। সান্ত্বনা দিচ্ছে না আমায়? সত্যি বলছি, আমি অনেক দিন ধরে এমন রান্না খাই না। সত্যি খুব ভালো রান্না করেছেন। থাকার প্রশংসা করতে হবে না, আপনি পেট ভরে খান। শান্ত খাবার শেষ করে বলে, আজকে মনে হয় খাওয়াটা একটু বেশি হয়ে গেল। আচ্ছা, আপনি যখন চলে যাবেন তখন তো আমি আপনার হাতের রান্না খুব মিস করব। সমস্যা নেই, মাঝে মাঝে এসে রান্না করে খাইয়ে যাব। আর যখন আপনার বিয়ে হয়ে যাবে তখন বউয়ের হাতে রান্না খেয়ে আমার রান্নার কথা মনেই পড়বে না আর। ও রিয়েলি? আমার মনে হয় না আমার বউ এত সুন্দর করে রান্না করতে পারবে। পারবে পারবে, আর না পারলে আমি এসে শিখিয়ে দিয়ে যাব। হ্যাঁ, এটা করা যাবে। এভাবে কয়েকটা দিন কেটে যায়। শান্ত সানিয়া এখন বন্ধুর মতো হয়ে গেছে। মাঝে মাঝে হাসি ঠাট্টা দুষ্টুমি তাদের মধ্যে চলতে থাকে। একদিন শান্ত বলে, আপনার জন্য একটা জব খোঁজ পেয়েছি। হ্যাঁ, আমি আপনার সিভি জমা দিয়েছি, পরশু ইন্টারভিউ আছে, একটু প্রস্তুতি নিয়ে রাখবেন। সত্যি? ও মাই গড। আগেই এত খুশি হওয়ার কিছু নেই, ইন্টারভিউতে পাশ হলে তারপরেই চাকরিতে জয়েন করতে হবে। ইনশাআল্লাহ আমি পারবো, পারতেই হবে আমায়, এই চাকরিটা আমার খুব দরকার। ঠিক আছে, দেখা যাবে।
শান্তর কথা মতো সানিয়া ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে থাকে। শান্ত তাকে সব রকম সাহায্য করছে। এরপর ইন্টারভিউয়ের দিন শান্ত সানিয়াকে সাথে করে যে অফিসে সানিয়ার ইন্টারভিউ সেখানে নিয়ে যায়। আপনি ইন্টারভিউ শেষ হলে বাসায় চলে যাবেন, আমি অফিসে যাচ্ছি। ভেতরে গিয়ে বসুন, আপনাকে ডেকে নেবে। ঠিক আছে। প্রথমে একটু নার্ভাস লাগবে, কিন্তু রিল্যাক্স থাকার চেষ্টা করবেন। হুম। ওকে, অল দ্য বেস্ট, বাই। বাই। এরপর শান্ত তার অফিসে চলে যায় আর সানিয়া ভেতরে গিয়ে ইন্টারভিউয়ের জন্য ওয়েট করে। প্রায় ঘন্টাখানেক পরে একটা মেয়ে এসে বলে, জান্নাতুল সানিয়া কে? হ্যাঁ আমি। ভেতরে আসুন, আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। সানিয়া আল্লাহর নাম নিয়ে বুকে একটা ফু দিয়ে মনে একটু সাহস নিয়ে ভেতরে যায়। সানিয়া ভেতরে গিয়ে তাদের সালাম দেয়, তারপর চেয়ারে বসতে বললে বসে তাদের ধন্যবাদ দেয়। তারা সানিয়াকে তাদের প্রশ্ন শুরু করে আর সানিয়া সুন্দরভাবে সব প্রশ্নের উত্তর দিচ্ছে। প্রায় প্রশ্ন করা শেষ হলে স্যার তাকে বলে, ওকে মিস সানিয়া, আপনি এখন আসতে পারেন। ফোনের মাধ্যমে আপনাকে আপনার ইন্টারভিউয়ের রেজাল্ট জানিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ স্যার। এরপর ইন্টারভিউ রুম থেকে সানিয়াকে বের হয়ে আসে। এরপর সেখান থেকে সোজা বাসায় চলে আসে। বাসায় এসে বলে, ইন্টারভিউ তো ভালোই হলো, বাকিটা এখন আল্লাহই ভালো জানে। এদিকে শান্ত অফিসে বসে সানিয়ার কথা চিন্তা করতে লাগলো। শান্তকে চিন্তিত দেখে রনি বলে, কিরে, কি ভাবছিস? ভাবছি সানিয়ার আজকে ইন্টারভিউ আছে, কি হয় সেটাই ভাবছি। আরে এটা নিয়ে তো ভাবার কি আছে এখানে? হ্যাঁ, এখানে না হলে অন্য কথা হয়ে যাবে। তারপরও এখন জব পাওয়াটা খুবই মুশকিল, আর তাছাড়া এখন ওর একটা জব খুবই জরুরি। তুই কি ওখানে টেনশন করছিস? টেনশন তো একটু হবেই, একটা মিথ্যা পরিচয় দিয়ে এভাবে কতদিন থাকা যায় বল? বুঝতে পারছি, দেখ কি হয়। রাতে শান্ত বাসায় ফিরে সানিয়াকে জিজ্ঞেস করে, ইন্টারভিউ কেমন ছিল আজকের? ইন্টারভিউ তো ভালোই হয়েছে, বাকিটা এখন আল্লাহ ভরসা। টেনশন করার কোনো দরকার নেই, এখানে না হলে অন্য কোথাও ঠিকই হয়ে যাবে। কিন্তু এভাবে আপনার ঘরে আর কতদিন চেপে থাকবো বলুন? একটা অজানা মেয়েকে আশ্রয় দিলেন আপনি, তার সব সুযোগ সুবিধা দেখছেন, আর কত করবেন আপনি আমার জন্য বলেন? আমি আর এমন কি করলাম? একটা মানুষের অসময়ে পাশে দাঁড়ানো মানুষ হিসেবে আমার কর্তব্য, সেই হিসেবে আমি তেমন কিছুই করিনি। সত্যি সব মানুষ যদি আপনার মতো হতো। হয়েছে, আমার আর এত প্রশংসা করতে হবে না। যদি কষ্ট না হয় এক কাপ চা করে খাওয়ান প্লিজ। ছি ছি, কষ্ট কেন হবে? আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি এক্ষুনি চা করে আনছি। এরপর শান্ত ফ্রেশ হয়ে আসলে সানিয়া তাকে চা দেয়। দুদিন পর শান্তর ফোনে একটা কল আসে। শান্ত কলটা ধরে। হ্যালো, কে বলছেন? ফোনের ওপাশ থেকে একটা লোক বলে, হ্যালো, জান্নাতুল সানিয়া, এটা কি জান্নাতুল সানিয়ার নাম্বার? হ্যাঁ, আমি ওর ফ্রেন্ড বলছি, আপনি কে? এই যে কোম্পানি থেকে বলছি। 2 দিন আগে সে আমাদের কোম্পানিতে একটা চাকরির ইন্টারভিউ দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, দিয়েছিল। তাকে একটু কাইন্ডলি বলুন তার চাকরিটা হয়ে গেছে, সেজন্য কাল এসে তার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যায়। ওকে, আমি তাকে বলে। থ্যাঙ্কস। লোকটা ফোন কেটে দিলে শান্ত খুশিতে একটা মৃদু হাসি দিয়ে বলে, সানিয়ার চাকরিটা হয়ে গেল, থ্যাংক গড। সানিয়া এটা শুনলে ভীষণ খুশি হবে। আজকে আর কোথাও লেট করা যাবে না, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। ওকে গুড নিউজটা না দেওয়া পর্যন্ত শান্তি পাবো না। সেদিন অফিস শেষ করে শান্ত আর কোথাও লেট করেনি। বাসায় যাওয়ার পথে মিষ্টি কিনে নিয়ে যায়। বাসার দরজার সামনে দাঁড়িয়ে দরজায় নক করতে থাকে। কিছুক্ষণ পর সানিয়া এসে দরজা খুলে দেয়। সানিয়া দরজা খুলতেই শান্ত সানিয়ার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে ভেতরে ঢোকে। সানিয়া দরজা লাগিয়ে দিয়ে শান্তকে বলে, কি ব্যাপার, আজকে আপনাকে এত খুশি খুশি লাগছে কেন? বলছি
তার আগে এই নিন মিষ্টি খান। মিষ্টি? কিসের মিষ্টি? আগে খান, তারপর বলছে। এরপর সানিয়া মিষ্টিটা মুখে নেয়। শান্তই সানিয়াকে মিষ্টিটা খাইয়ে দেয়। মিষ্টিটা খেয়ে সানিয়া বলে, এবার বলুন তো মিষ্টি কেন খাওয়ালেন? কংগ্রাচুলেশন, আপনার চাকরিটা হয়ে গিয়েছে। সত্যি? ও মাই গড, আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ সত্যি, আজকেই আমাকে আপনার ওই অফিস থেকে কল করে জানিয়েছে কাল আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার আনার জন্য যেতে বলেছে। উফ, আমার কি যে খুশি লাগছে আমি আপনাকে বোঝাতে পারবো না। থ্যাঙ্কস আ লট ফর এভরিথিং। আপনি না থাকলে না আমার পক্ষে এই চাকরিটা পাওয়া সম্ভব হতো না। আপনি আমার জন্য যা করেছেন আমার নিজের মানুষ হলেও হয়তো এতটা করতো না। শান্ত দেখলো সানিয়ার চোখে পানি ঝরছে। সানিয়ার চোখে পানি দেখে কেন যে শান্তর খারাপ লাগছে। শান্ত সানিয়ার চোখের পানি মুছে দিয়ে বলল, জীবনে অনেক কেঁদেছেন, এখন আর কাঁদবেন না। এখন থেকে আপনার জীবনের সেরা সময়টা শুরু হবে। নিজেকে নিজের মতো করে গড়ে তুলুন। সানিয়ার কেন যেন মনে হচ্ছে শান্ত তার নিজের কেউ, তাকে এখন খুব আপন মনে হয় তার। মাঝে মাঝে সানিয়ার মন খারাপ থাকলে সেটাও শান্ত বুঝে ফেলে। সানিয়া শান্তর চোখের দিকে তাকিয়ে তার কথা শুনছে। ওকে, আমি ফ্রেশ হয়ে আসি। এরপর শান্ত ফ্রেশ হতে চলে যায় আর সানিয়া দাঁড়িয়ে শান্তকে নিয়ে ভাবতে থাকে। শান্তর প্রতি কেমন যেন একটা ভালো লাগা কাজ করে সানিয়ার। শান্তর ব্যবহার, তার কথা সব কিছুই সানিয়ার মন ছুঁয়ে যায়। শান্ত অফিসে গেলে সারা দিন সানিয়া শুধু শান্তকে নিয়েই ভাবতে থাকে। সানিয়া জানে না কেন তার মধ্যে শান্তকে নিয়ে এত ভাবনা। পরের দিন সানিয়া অফিসে গিয়ে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে আসে। রাতে খাওয়ার সময় শান্ত বলে, তা কবে থেকে অফিস শুরু করছেন? আমার তো ইচ্ছে কাল থেকেই যেতে, কিন্তু তার আগে একটা থাকার জায়গা ঠিক করতে হবে। আজকে রনি বলল আপনার অফিসের কাছেই একটা বাসা পাওয়া গিয়েছে। তো কাল অফিসের পরে গিয়ে বাসাটা দেখে আসলে কেমন হয়? তাহলে তো ভালোই হয়। ঠিক আছে, তাহলে কাল অফিসের পরে গিয়ে বাসাটা দেখে আসব। ঠিক আছে, তাহলে কাল অফিসের পরে যাওয়া যাক। পরের দিন সকালে সানিয়া সকালে তাড়াতাড়ি উঠে নাস্তা তৈরি করে। এরপর শান্ত ঘুম থেকে উঠলে দুজনে নাস্তা করে অফিসের জন্যে রেডি হয়। এরপর দুজন একসাথে অফিসের জন্যে বের হয়। আজকে সানিয়ার অফিসে প্রথম দিন, তাই শান্ত তাকে তার অফিস পর্যন্ত দিয়ে আসে। সানিয়াকে তার অফিসের সামনে নামিয়ে দিয়ে শান্ত তার অফিসে চলে যায়। সানিয়া অফিসে ঢুকে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার জমা দিলে তাকে তার কাজের জায়গা দেখিয়ে দেওয়া হয়। সানিয়া তার ডেস্কে বসে তার কাজ বুঝে নেয়। এদিকে শান্ত অফিসে যাওয়ার পরে রনিকে বলে, রনি, আজকে অফিস শেষ করে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে বাইক নিয়ে আমার বাসার সামনে আসিস। আচ্ছা ঠিক আছে। দুদিন যাবৎ লিজা অফিসে আসছে না কেন? আমিও তাই ভাবছি, কিছু হলো নাকি আবার ওর? তোকে তো মাঝে মাঝে ফোন করে, তো তুই কল কর, খোঁজ নিয়ে দেখ। কি ব্যাপার বন্ধু, তুই হঠাৎ লিজাকে নিয়ে তো চিন্তা করছিস? কাহিনী কি? আরে এখানে কাহিনীর কি আছে? আমরা একসাথে কাজ করি, ও আমাদের বন্ধু। হঠাৎ করেই অফিসে আসছে না, কোনো তো একটা কারণ রয়েছে। ওর খবর নেওয়া এটা তো আমাদের দায়িত্ব, তাই না? তা ঠিক। আচ্ছা ঠিক আছে, রাতে খোঁজ নিয়ে দেখব। তা সানিয়ার কি খবর, কাজে জয়েন করেছে? হ্যাঁ, আজকে থেকেই জয়েন করলো। যাক, অবশেষে তুই একটু টেনশন মুক্ত হতে পেরেছিস। হ্যাঁ হ্যাঁ, তা বলতে পারিস। এখন শুধু বাসাটা ম্যানেজ হলেই ওকে সেখানে শিফট করে দিতে পারলে পুরো টেনশন ফ্রি হয়ে যাব। আজকে গিয়ে দেখি বাসা পছন্দ হলে তো হলোই। এদিকে সানিয়া তার প্রথম দিনে খুব মনোযোগ দিয়ে কাজ করে যাচ্ছে। প্রথম দিন মোটামুটি ভালোই একটা আইডিয়া চলে আসছে। বিকেলে অফিস শেষ করে বাসায় যায়। সানিয়া বাসায় পৌঁছে ফ্রেশ হওয়ার কিছুক্ষণ পরেই শান্তও চলে আসে। শান্ত ফ্রেশ হয়ে আসে, তারপর রনি বাইক নিয়ে আসলে তারা বাসা দেখতে বের হয়। রনি শান্তদের সেই বাসায় নিয়ে যায়।
এটি তোমার বাসা। আশা করি এখানে তোমার কোনো প্রবলেম হবে না। এটা আমার এক দুঃসম্পর্কে খালার বাসা। এমনিতেই ব্যাচেলর ভাড়া দেয় না। আমি খালাকে তোমার কথা বলেছি, তারপর রাজি হয়েছে। খালা তোমার সামনের ফ্ল্যাটেই থাকে, কোনো প্রবলেম হলে সে সেটা দেখতে পারবে। সবই ঠিক আছে, বাসাটাও সুন্দর, কি বলেন? হ্যাঁ, আর আমার অফিসও এখান থেকে কাছেই হবে। তাহলে আমি খালাকে বলে দেই, তাহলে কালকে শিফট হয়ে যাও। হ্যাঁ, সেটাই ভালো হবে। তুই তাহলে তার সাথে কথা বলে কনফার্ম কর। আচ্ছা ঠিক আছে, তোরা রুমটা ভালো করে দেখ, আমি কথা বলে আসছি। তখন রনি বাড়ির মালিকের সাথে কথা বলতে চলে যায়। সানিয়া শান্তকে বলে, যাক, তাহলে এখন একটা থাকার ব্যবস্থাও হয়ে গেল। হ্যাঁ, এখন থেকে আপনি পুরো স্বাধীন। আমার আপনার কথা সারা জীবন মনে থাকবে। আমরা চাইলে সারা জীবন বন্ধু হয়ে থাকতে পারি। হ্যাঁ, অবশ্যই। রুমটা বেশ সুন্দর, আর আপনি যখন থাকবেন তখন তো আরও সুন্দর হয়ে যাবে। আসলে আপনি মানুষটা অনেক সুন্দর, তাই আপনার কাছে সব কিছুই সুন্দর লাগে। ওকে, কথা হয়ে গেছে। সানিয়া, তুমি কালকে তোমার সব কিছু নিয়ে চলে আসতে পারো। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, তাহলে চলো এখান থেকে। এরপর তারা সেখান থেকে চলে আসে। সেখান থেকে বেরিয়ে তারা একটু ঘোরাফেরা করে। সানিয়াকে শহরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছে। প্রায় রাত 10টা পর্যন্ত তারা বাইরে ছিল। বাইরে থেকে ডিনার করে পরে বাসায় আসে। বাসায় এসে শান্ত বলে, শরীরটা আজ বড্ড ক্লান্ত লাগছে, আজ তাড়াতাড়ি শুয়ে পড়ব। আপনিও শুয়ে পড়ুন। হ্যাঁ, কাল আবার আপনাকে নতুন বাসায় সব কিছু গুছিয়ে দিয়ে আসতে হবে। আমার আর কি, আমার তো গোছানোর মতো কিছুই নেই। আমি যখন আছি সবই হবে। ওকে, গুড নাইট। শান্ত গিয়ে সোফায় শুয়ে পড়ে। সানিয়া ও আর লেট না করে বেডে গিয়ে শুয়ে পড়ে। শান্ত কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলেও কেন যেন সানিয়ার চোখে ঘুম আসছিল না। সানিয়ার কেন যেন হঠাৎ মনটা খারাপ হয়ে গেল। কেন যেন তার মনে হচ্ছে সে তার খুব প্রিয় কিছু থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু এমনটা তার কেন মনে হচ্ছে? তার শুধু বারবার শান্তর কথা মনে হচ্ছে। তার মনে হচ্ছে যেন শান্তর থেকে দূরে সরে সে থাকতে পারবে না। এ কয়দিন শান্তর সাথে থেকে তার কেমন যেন শান্তর প্রতি একটা টান অনুভব হচ্ছে। সানিয়া ভাবছে তার সাথে এটা কেন হচ্ছে। সে কি শান্তকে ভালোবেসে ফেলেছে? সানিয়া পর্দাটা একটু সরিয়ে সোফায় তাকায়। দেখে শান্ত দিব্যি ঘুমোচ্ছে। শান্তের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে সানিয়া ভাবছে কাল থেকে হয়তো আর এই মানুষটা, এই ঘুমন্ত মুখটা আর দেখতে পারবে না সানিয়া। ঘুমন্ত অবস্থায় শান্তর মুখটা বেশি মায়াবী লাগে। সানিয়া কেন জানি আজকে নিচের মনটাকে কিছুতেই স্থির করতে পারছে না। কি করবে সানিয়া এখন? পরের দিন শান্ত সানিয়াকে তার নতুন বাসায় দিয়ে আসে। সানিয়ার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র সহ তাকে বাসাটা গুছিয়ে দিয়ে আসে। এখন থেকে আপনার নতুন জীবন শুরু। নিজের মতো করে আপনার জীবনটাকে আপনি সাজিয়ে নেবেন। কেউ আপনাকে আর জোর করতে পারবে না। আপনাকে ধন্যবাদ জানানোর মতো ভাষা আমার জানা নেই। আমার জন্য আপনি অনেক কষ্ট করেছেন। নিজের বাসায় আরাম করে ঘুমোতেও পারেননি আপনি। সেদিন আপনি না থাকলে আমি কি করতাম, আমি কোথায় যেতাম, আমি কিচ্ছু জানি না। থ্যাঙ্কস ফর গিভ মি আ নিউ লাইফ। ইটস ওকে। ঠিক আছে, আমি তাহলে আসি। কখনো কোনো সমস্যা হলে বন্ধু মনে করে বলবেন, আমি সব হেল্প করার চেষ্টা করব। মাঝে মাঝে আসবেন, কিন্তু ভালো লাগবে আমার। অবশ্যই। এরপর শান্ত সানিয়ার বাসা থেকে চলে আসে। শান্তর মনটা এখন একটু হালকা লাগছে। সানিয়াকে তার মতো করে গুছিয়ে দিতে পেরে নিজের কাছে একটা অন্যরকম ভালো লাগছে তার। সারাদিন সব ঠিকঠাক থাকলেও রাতে কেন যেন শান্তর ঘুম আসছিল না। সে কেন যেন সানিয়াকে খুব মিস করতে লাগলো। বারবার সানিয়ার মুখটা তার চোখের সামনে ভেসে আসছে। কেন যেন তার মনে হচ্ছে সানিয়া তার পাশেই আছে। শান্ত তখন শোয়া থেকে বসে যায়। কি হলো আমার তো ঘুমই আসছে না। বারবার কেন ওর কথাই মনে পড়ছে। আগে তো কখনো এমন হয়নি আমার সাথে। কেন জানি মনে হচ্ছে ও আমার আশেপাশেই হাঁটাচলা করছে।
শান্ত কেন যেন মনটা একটু অস্থির লাগছে। শান্ত বেড থেকে নেমে বারান্দায় চলে যায়। বারান্দার স্নিগ্ধ বাতাসে লম্বা শ্বাস নেয়। এদিকে সানিয়ারও একই অবস্থা। বারান্দায় দাঁড়িয়ে মনে শান্তর কথা ভাবতে থাকে। সানিয়া ভাবে, আচ্ছা, আমি যেমন তার কথা ভাবছি সেও কি আমার কথাই ভাবছে? সে কি মিস করছে আমায়? কি জানি সে কেনই বা আমায় মিস করবে। আমি কে তার? আমাকে এতদিন আশ্রয় দিয়েছিলেন, এটাই তো অনেক। এতদিন ভালো করে ঘুমোতে পারিনি, তাই হয়তো এখন আরাম করে ঘুমোচ্ছেন। বারান্দায় দাঁড়িয়ে এসবই ভাবছিলাম আমি। এমনিতেই কোনো মতে দুজনের রাতটা কাটে আমাদের। সকালে শান্ত ফ্রেশ হয়ে এসে বসে থাকে, আমি নাস্তা নিয়ে আসবো এটা ভেবে। কিছুক্ষণ বসে থাকার পর তার মনে পড়লো আমি তো বাসায় নেই। সে কি করে নাস্তা দিব তাহলে আমি? শান্ত মনে মনে বলে। ধ্যাত, আমার কি যে হয়ে গেল, সব কিছু ভুলে যেতে বসেছি। এরপর শান্ত অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ে। অফিসে আজ কাজেও কেন যেন তার মন বসছে না। কেন যেন তার মধ্যে একটা শূন্যতা অনুভব করতে লাগলো। শান্তকে আনমনা দেখে রনি বলল, কিরে শান্ত, আজকে তোকে এত আপসেট লাগছে কেন? শরীর ঠিক আছে তো? শরীর ঠিক আছে, কিন্তু কেন যেন মনটা ভালো নেই। কেন? জানি না রে, কালও চলে যাওয়ার পর থেকেই কেন যেন মনটা খারাপ হয়ে আছে। রাতে ঘুম হয়নি, সব কিছু কেমন যেন ওলট পালট লাগছে। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার তাহলে। তুমি তো ফেসে গেছো বন্ধু, তোমার তো রোগ হয়ে গেছে। ফেসে গেছি? রোগ হয়ে গেছে মানে? মানে তুমি প্রেমে পড়ে গেছো বন্ধু, তাই তোমার এমন লাগছে। এটাকে প্রেম রোগ বলে। রনি, তুই সিরিয়াস মুহূর্তেও আমার সাথে ফাজলামো করছিস? আরে আমি ফাজলামো করছি রে, সত্যিই বলছি। তুই সানিয়ার প্রেমে পড়েছিস, তাই ও চলে যাওয়ার পর ওকে এখন মিস করছিস। প্রেমে পড়েছি তাও আমি? ইম্পসিবল। আমার জীবনে এসব প্রেম টেম কখনো আসবে না। প্রেম কখনো বলে কয়ে আসে না পাগলা। কে কখন কিভাবে কার প্রেমে পড়বে কেউ জানে না। এতদিন দুজন একসাথে ছিলি, প্রেমে পড়াটাই স্বাভাবিক। আরে এমন কিছু না, হয়তো একসাথে কিছুদিন ছিলাম তাই এমন হচ্ছে। কিছুদিন গেলে ঠিক হয়ে যাবে। দেখ ঠিক হলে ভালো। এদিকে সানিয়াও অফিসে বসে বসে শান্তকে নিয়ে ভাবছে। শান্ত সানিয়া কারোরই মন ভালো নেই। দুজনেই দুজনকে খুব মিস করতে থাকে। অফিস শেষ করে শান্ত বাসায় ফেরে। প্রতিদিন সানিয়া দরজা খুলে দেয়। সানিয়া দরজা খুলে শান্তকে দেখেই একটা মৃদু হাসি দিত। শান্ত ভেতরে এসে বেডে বসে একটা বড় নিঃশ্বাস ছাড়ে। কেন যেন আজ শান্তর কাছে খুব ক্লান্ত লাগছে। প্রতিদিন বাসায় আসার পর দুজন একসাথে চা খেত, বসে বসে গল্প করত। শান্ত সানিয়ার সাথে কাটানোর সময়গুলো মিস করতে লাগলো। ওহ, আমার সাথে কেন হচ্ছে এমন? কেন ওকে একটা মুহূর্তের জন্য মাথা থেকে সরাতে পারছি না? তখন শান্তর ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে মায়ের ফোন। শান্ত ফোনটা ধরে বলে, হ্যাঁ মা, বলো। কি রে বাবা, কেমন আছিস? এই তো মা, ভালোই। তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। এখনো অফিসে নাকি বাসায় এসেছিস? মাত্রই বাসায় আসলাম। তোর কি কিছু হয়েছে নাকি? কথা কেমন যেন লাগছে। না, কিছু হয়নি, মাত্র অফিস থেকে আসলাম আর কি। শরীরটা একটু ক্লান্ত, তাই কথা এমন লাগছে। ও আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে একটু রেস্ট কর, আমি কল করব। আচ্ছা ঠিক আছে। এরপর মায়ের ফোন কেটে দিয়ে শান্ত ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে এক কাপ চা করে বারান্দায় চলে যায়। চায়ে চুমুক দিয়ে শান্ত বলে, ছ্যা, এটা কি চা বানালাম? চা বানানো কি ভুলে গেলাম নাকি? হ্যাঁ, ওর হাতের চা খেয়ে এখন নিজের হাতের চা একদম ভালোই লাগছে না। ওফো, কবে যে ওর ভাবনাটা মাথা থেকে যাবে। এসব ভাবতে ভাবতে শান্ত চা খেতে খেতে বাইরে দেখতে থাকে। এভাবে কয়েকটা দিন কেটে যায়। শান্ত সানিয়াকে ভুলতেই পারছে না। সানিয়ারও একই অবস্থা। একদিন বিকেলে অফিসে অফ ডে, তাই শান্ত তার বাসায় বসে বসে বই পড়ছিল। তখন হঠাৎ দরজায় কারো নক করার শব্দ পায়। শান্ত বলে, আরে, এই সময় আবার কে এলো?
কয়েকবার নক করার পর শান্ত গিয়ে দরজা খোলে। দরজা খুলে শান্ত অবাক হয়ে যায়, কারণ শান্ত দরজা খুলে দেখে সানিয়া সামনে দাঁড়িয়ে। সানিয়াকে দেখে কেন যেন শান্তর মনে একটা প্রশান্তি চলে আসে। শান্ত একটা হাসি দিয়ে বলে, আরে আপনি আসুন, ভেতরে আসুন। সানিয়া ভেতরে ঢুকে বলে, আমাকে তো ভুলেই গেছেন আপনি। সেই যে দিয়ে আসলেন আর একদিন খবরও নিতে গেলেন না, তাই আমিই চলে আসলাম আপনাকে দেখতে। ভুলে গিয়েছি এটা বলে ভুল হবে, আপনার কথা সব সময় মনে পড়ে। তাই বুঝি? হ্যাঁ, এখন বলুন কেমন আছেন আপনি? ভালো না? কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? না, তেমন কোনো সমস্যা নেই। এখান থেকে যাওয়ার পর থেকে কেমন যেন ভালো থাকা হয় না। আমার তো একই অবস্থা। আপনি যাওয়ার পর থেকেই কেন যেন আমার কাছেও ভালো লাগছে না কিছু। সানিয়া শান্তর চোখের দিকে তাকিয়ে বলে, কেন, কিছু ভালো লাগে না? আমি জানি না কেন যেন মনের মধ্যে একটা শূন্যতা অনুভব হতো, যেটা এখন নেই। সানিয়ার চোখে তাকিয়ে শান্ত কথাটা বলছে। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। দুজনের চোখেই যেন দুজনকে কিছু বলছে। একটা সময় শান্ত বলে, চা খাবেন? হুম। বসুন, আমি বানিয়ে নিয়ে আসছি। চাটা আমি বানাই? আজকে আপনি আমার অতিথি, আজ আমিই করি। বসুন আপনি। এরপর শান্ত একটা হাসি দিয়ে কিচেনে চলে যায়। আর সানিয়া সেখানে বসে শান্ত যে বইটা পড়ছিল সেটা দেখছে। তখন হঠাৎ দরজায় কেউ নক করতে লাগলো। শান্ত কিচেনে ছিল, তাই সানিয়া গিয়ে দরজা খুলল। সানিয়া দরজা খুলে দেখে দুজন মধ্যম বয়সের মানুষ, একজন মহিলা আর একজন পুরুষ দাঁড়িয়ে আছে। তারা সানিয়াকে দেখে একটু অবাক হয়ে বলে, এটা শান্তর বাসা না? হ্যাঁ, আপনারা? আমরা কারা সেটা পরে বলছি, তার আগে বলো তুমি কে? সানিয়া ভাবলো এটা হয়তো শান্তর বাড়িওয়ালা। যদি বলে শান্তর পরিচিত, তাহলে তারা হয়তো শান্তকে খারাপ ভাববে, কারণ শান্ত অবিবাহিত। তার ঘরে একটা মেয়ে মানুষ কি করছে? তাই সানিয়া বলে, জি, আমি তার ওয়াইফ। মহিলা সানিয়ার কথা শুনে আরো বেশি অবাক হয়। তুমি শান্তর ওয়াইফ? কিন্তু আমরা তো জানি শান্ত অবিবাহিত। আমরা কিছুদিন আগেই বিয়ে করেছি। আপনারা নিশ্চয় বাড়িওয়ালা, বাসা ভাড়া নিতে এসেছেন। আসুন, ভেতরে আসুন। তখন তারা দুজন ভেতরে ঢোকে। ভেতরে ঢোকার পর মহিলার সাথে থাকা পুরুষ বলে, তা তোমার হাজবেন্ড কোথায়? তাকে দেখছি না। তখন শান্ত চা নিয়ে সেখানে চলে আসে। শান্ত সেখানে এসে তাদের দেখে শকড হয়ে যায়। শান্ত বলে, বাবা মা তোমরা? শান্ত মুখে বাবা মা ডাক শুনে সানিয়া আর শকড হয়ে যায়। সানিয়া চোখ বড় বড় করে কপাল কুঁচকে শান্তর মুখের দিকে তাকায়। শান্তর বাবা মা তাদের দিকে তাকিয়ে আছে। শান্ত তখন বলে, মা তোমরা আসবে, আমাকে একটাবার বলবে না? কেন, তাহলে বউকে বাবার বাড়ি পাঠিয়ে দিতে হবে নাকি? বউ? কিসের বউ? আর কার বউ? এই মেয়েটা কি? ও নাকি তোর ওয়াইফ? তোর নাকি কিছুদিন আগে বিয়ে করেছিস? আরে না, কে বললো তোমাদের এসব? তোর বই বলেছে। ভেবেছিলাম তোকে না বলে এসে তোকে সারপ্রাইজ দিব। এখন দেখছি আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। এজন্যই তো বিয়ের কথা বললেই এড়িয়ে যাই। বিয়ে করছো এটা বললেই তো হতো। আমরা কি তোমাদের মেনে নিতাম না? বাবা মা তোমরা কি বলছো সব? আমার কথাটা তো শোনো আগে। তোর কথা কি শুনবো আমি বল? একটা মাত্র ছেলে আমার। তোকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, আর তুই আমার সব স্বপ্ন ভেঙে দিলি। যদি হুট করে না আসতাম তাহলে তো জানতেই পারতাম না। আন্টি প্লিজ রাগ করবেন না, আপনারা একটু শান্ত হন। আপনাদের বলছি আমরা সবটা। কি শুনবো তোমাদের কথা আমরা? এই যে বলবে তোমাদের অনেক দিনের সম্পর্ক, তোমার বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে, তাই পালিয়ে এসে বিয়ে করতে বাধ্য হয়েছো। মা সব তো তোমরাই বলে যাচ্ছ, আমাকে একটু বলতে দাও। ঠিক আছে, বল কি বলবি? আমরা বিয়ে করিনি, আর ও আমার বউ না।
তোমরা শুধু শুধু আমাকে ভুল বুঝছো। তাহলে ও যে বলল তোরা স্বামী স্ত্রী? কি? আপনি এ কথা কেন বলেছেন? আসলে আমি জানতাম না তারা আপনার বাবা মা। আমি ভেবেছিলাম তারা এই বাড়ির মালিক, বাসা ভাড়ার জন্য এসেছে হয়তো। তাই যখন তারা আমায় জিজ্ঞেস করে আমি কে, তখন আপনার সম্মান বাঁচানোর জন্যই বলেছি আমি তার ওয়াইফ। সানিয়ার কথা শুনে শান্ত বুঝতে পারছে না কি বলবে। সানিয়া অসহায়ের মতো শান্তর দিকে তাকিয়ে আছে। শান্তর বাবা মাও বুঝতে পারছে না এখানে হচ্ছেটা কি। হায় আল্লাহ। আম্মু আব্বু তোমরা বসো, আমি তোমাদের সব খুলে বলছি। তারপর শান্ত তার বাবা মাকে সবকিছু খুলে বলে। শান্তর মা সব শুনে বলে, তার মানে তোরা এতদিন একসাথে এক ঘরে ছিলি? দুইটা অবিবাহিত ছেলে মেয়ে একসাথে এতদিন এক ঘরে? আমি নিরুপায় ছিলাম মা, কিন্তু মা আমরা এক ঘরে থাকলেও কিন্তু আমাদের মাঝে এমন কিছুই হয়নি। তুই জানিস এটা যদি বাইরের কেউ জানে কি হবে তাহলে? সবাই জানে আমরা বিবাহিত। তো এখন কি করবি? এখন তো আমরা আলাদা হয়ে গিয়েছি, ও আলাদা বাসা নিয়েছে, এখন সেখানেই থাকে। বুঝতে পারছি। নাম কি তোমার? জি, সানিয়া। আমি যদি এখন তোমাকে বলি আমি তোমাকে আমার ছেলের বউ করতে চাই, তাহলে তোমার কোনো আপত্তি আছে? মায়ের কথা শুনে শান্ত সানিয়া একটা 440 ভোল্টের শক খায়। শান্ত সানিয়া কপাল কুঁচকে একে অপরের দিকে তাকায়। কি হলো, আমার কথা শুনে অবাক হয়ে গেলে নাকি? তোমাকে আমার খুব পছন্দ হয়েছে মা। আমার কাছে তোমার কোনো অসুবিধা হবে না। আমি তোমাকে আমার মেয়ের মতোই রাখবো। সানিয়া কি বলবে বুঝতে পারছে না। সানিয়ার চোখে পানি চলে আসে। শান্তর মা বলে, এ কি মা, তুমি কাঁদছো কেন? যদি তোমার ইচ্ছে না থাকে তাহলে না বলতে পারো। আমার তোমাকে ভালো লেগেছে তাই বলেছি। তোমার মত না থাকলে কোনো সমস্যা নেই, তুমি কেঁদো না। আমি সেজন্য কাঁদছি না মা। আমার মতো একটা মেয়েকে আপনার ছেলের বউ করতে চেয়েছেন আপনি, এটা ভেবেই আমার চোখে আনন্দের পানি চলে এসছে। আমি জানি না আমি কি বলবো। তোমাকে আর কিছু বলতে হবে না। আমাকে যে মা বলে ডেকেছো এতেই আমি বুঝে গেছি তোমার মত আছে। তোমাদের ছেলেকে জিজ্ঞেস করবে না তার মতো আছে কি না? ওকে আবার কি জিজ্ঞেস করব? আমি যেটা বলেছি সেটাই। কিরে, তোর কিছু বলার আছে নাকি? শান্ত তখন তার মাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার কাঁধে মাথা রেখে বলে, আমি কখনো তোমার সিদ্ধান্তের উপর কোনো কথা বলেছি? তুমি যা বলবে তাই হবে। পাগল ছেলে আমার। এখন যা গিয়ে বাজার করে নিয়ে আয়। আজকে নতুন বউ রান্না করবে, আমরা খাবো। ঠিক আছে, তোমরা তাহলে কথা বলো, আমি বাজার থেকে আসছি। এরপর শান্ত খুশি মনে বাজারে চলে যায়। সানিয়ার কাছেও খুব খুশি লাগছে। সে কখনো ভাবতেও পারেনি হঠাৎ করে তার জীবনে এমন একটা সময় চলে আসবে। শান্ত বাজারে চলে যাওয়ার পর শান্তর মা সানিয়াকে বলে, জানো, আমার ছেলেটা খুব লক্ষ্মী। আমার একটা কথাও কখনো ফেলে না। আবার বিয়ের পর আমার ছেলেকে আমার কাছ থেকে আলাদা করে দিও না। ছিছি মা, কি বলছেন এইসব? আপনার ছেলে আপনাদের অনেক ভালোবাসে, কেউ চাইলেও তাকে আপনাদের থেকে আলাদা করতে পারবে না। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন আপনাদের সাথে থেকে আপনাদের সেবা করতে পারি। দোয়া করি মা, তোমরা অনেক সুখী হও। শান্তর বাবা মা সানিয়ার সাথে অনেক কথা বলে। এদিকে শান্ত বাসা থেকে বের হয়ে রনিকে কল করে। হ্যাঁ বল। কোথায় আছিস তুই? আমি বাসাতেই আছি। কেন? একটা লোকেশন দিচ্ছি, তাড়াতাড়ি সেখানে চলে আয়, খুব ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা, ফোনেই বল না। আরে ফোনে বলা যাবে না, তুই তাড়াতাড়ি আয় না। ওকে, দাঁড়া দাঁড়া, হাসতেছি। এরপর রনি ফোন কেটে দেয়। কিছুক্ষণ পর বাইক নিয়ে রনি শান্তর কাছে আসে। কিরে, এত জরুরি কি কথা তোর? হ্যাঁ শুনি, যে ফোনে বলা যেত না। বল এখন কি বলবি? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। বলিস কি? আরে এটা তো খুশির খবর, কংগ্রেটস। থ্যাঙ্কস। তা মেয়ের বাড়ি কোথায়, তোদের এলাকায় নাকি ঢাকাতে?
মেয়েকে তুই চিনিস? মেয়েকে আমি চিনি? কে, লিজা? না, তাহলে? সানিয়া। কি বলছিস, সানিয়া? হ্যাঁ, সানিয়া। ওর ব্যাপারে ভালো করে না জেনে ওকে বিয়ে করার সিদ্ধান্ত নিলি, তোর বাবা মা ওকে মানবে? বিয়েটা বাবা মাই ঠিক করেছে। তোর বাবা মা সানিয়ার সাথে তোর বিয়ে ঠিক করেছে কিভাবে? মানে তোরা তো সানিয়াকে কখনো এখন দেখিসনি, তারা কিভাবে তোরা সানিয়ার বিয়ে ঠিক করবে? হ্যাঁ, তাহলে শোন। তখন শান্ত রনিকে বিকেলের সবকিছু খুলে বলে। সব শুনে রনি বলে, ও তাহলে এই কাহিনী। হ্যাঁ, আর তাছাড়া আমারও ওকে ভালো লাগতো, আর মেয়েটাও খুব ভালো। তোকে আমি বলেছিলাম না তুই ওর প্রেমে পড়েছিস, দেখলি তো আমার কথাই ঠিক হলো। এখন চল, বাজার করে বাসায় যেতে হবে, আর তুই আজকে আমার সাথে আমার বাসায় খাবি। আচ্ছা চল। এরপর শান্ত রনিকে নিয়ে বাজার করতে চলে যায়। বাজার করে রনি শান্ত বাসায় যায়। দরজায় নক করার পর সানিয়া এসে দরজা খোলে। রনি সানিয়াকে দেখে বলে, আসসালামু আলাইকুম ভাবি। রনি ভাবি বলায় সানিয়া একটু লজ্জা পেল। সানিয়া রনির সালামের উত্তর দিয়ে তাদের ভেতরে আসতে দিল। রনি শান্তর মাকে দেখে বলে, আন্টি কেমন আছেন আপনি? আরে রনি যে, আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আর বৌমা কেমন আছে? জি আন্টি, আমরা সবাই ভালো আছি। আপনি এসেছেন শুনে দেখতে চলে এলাম। খুব ভালো করেছো বাবা। মা, এই নাও তোমার বাজার। সব ঠিকঠাক এনেছিস তো? হ্যাঁ, সবই এনেছি। মা, সানি এগুলো নিয়ে কিচেনে যাও, আমি আসছি। আন্টি এটা কথা বলবো? হ্যাঁ বাবা বলো। বলছিলাম রান্নাবান্নার যখন আয়োজনই হচ্ছে তাহলে বিয়েটা আজকেই হয়ে যাক, কি বলেন? পরে না হয় গ্রামে গিয়ে বড় করে আয়োজন করলেন। কথাটা তুমি খারাপ বলনি রনি, বিয়ে যেহেতু হবেই তো দেরি করে লাভ কি? তাহলে সানিয়াকে একবার জিজ্ঞেস করে দেখতে হয় না? মা সানিয়া, একটু এদিকে এসো তো। জি মা, বলুন। আমরা চাচ্ছি তোমাদের বিয়েটা আজকেই দিয়ে দিতে, তোমার কি কোনো আপত্তি আছে? সানিয়া একটু লজ্জা পেয়ে মাথাটা নিচু করে বলে, আপনাদের কাছে যেটা ভালো মনে হয়। মেয়েটা লজ্জা পেয়েছে। তাহলে তোমরা এদিকটা দেখো, আমরা এগিয়ে বিয়ের জন্য কিছু কেনাকাটা করে আসি। হ্যাঁ তাই যাও। এরপর শান্ত আর রনি শান্তর বাবাকে নিয়ে একটা মার্কেটে যায়। সেখান থেকে তারা সানিয়ার জন্যে একটা লাল শাড়ি আর কিছু কিছু প্রয়োজনীয় জিনিস কেনে। শান্তর জন্য একটা পাঞ্জাবি নেয়। কেনাকাটা শেষ করে মিষ্টি নিয়ে বাসায় যায়। রনি শান্তদের বাসার সামনে নামিয়ে বলে, আঙ্কেল আপনারা ভিতরে গিয়ে ওদের রেডি করুন, আমি কাজে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। এরপর রনি কাছে নিয়ে আসতে চায় আর শান্ত আর তার বাবা ভেতরে যায়। শান্তর মা নিজ হাতে সানিয়াকে সাজিয়ে দেয়। এরপর রনি কাছে নিয়ে আসলে তাদের বিয়ের কাজ শুরু করা হয়। বিয়ের সময় কাছি বলে, সত্যি তুমি এর পক্ষ থেকে একজন গার্জিয়ান লাগবে, তাছাড়া বিয়ে করবে কি করে? এটা শুনে সানিয়ার অনেক মন খারাপ হয়ে গেল। তার তো এখানে কেউ নেই, কে তার পক্ষ হয়ে দায়িত্ব নেবে? সানিয়া মাথা নিচু করে বসে আছে। তখন রনি বলে, আরে আমার মতো একটা বড় ভাই থাকতে আপনারা কনের গার্ডিয়ান খুঁজছেন? আমার বোনের বিয়ের সাথে আমি হব, আজ থেকে ও আমার বোন আর আমি ওর ভাই। রনির কথা সেখানে থাকা সবাই অনেক খুশি হয়। সানিয়া তো খুশিতে কেঁদেই দেয়। এরপর সব নিয়ম অনুসারে শান্ত সানিয়ার বিয়ে সম্পন্ন হয়। এরপর তাদের জন্য দোয়া করে কাজী সাহেব চলে যায়। সানিয়া শান্তর বাবা মাকে সালাম করে তাদের থেকে দোয়া নেয়। সানিয়া রনিকে সালাম করতে যায়, তখন রনি বলে, আরে এটা কি করছো? আমাকে সালাম করতে হবে না তো। বড় ভাই হয়ে দায়িত্ব নিয়ে বোনের বিয়ে দিয়েছেন, বোনকে দোয়াও নিতে দিবেন না? তোমাদের জন্য আমার দোয়া সবসময় থাকবে। বোনদের প্রতি ভাইদের ভালোবাসা, দোয়া এসব চাইতে হয় না, এমনি এমনি চলে আসে।
দোয়া করি তোমার নতুন জীবনটা অনেক সুন্দর হোক। বৌমা যাও, সবার খাবারের ব্যবস্থা করো, আমরা সবাই একসাথে খাবো। আচ্ছা মা। এরপর সবাই একসাথে খুব আনন্দের সাথে খাবার খায়। সানিয়ার হাতের রান্না খেয়ে শান্তের বাবা বলে, বাহ, তোমার হাতের রান্না তো দেখছি মাশাআল্লাহ। সত্যি বৌমা, তোমার হাতের রান্না খুব ভালো। দেখতে হবে না কার ছেলের বউ। শান্তর কথা শুনে সবাই হেসে ওঠে। খাওয়া শেষ হলে রনি বাসায় চলে যায়। সানিয়া আর শান্ত বারান্দায় দাঁড়িয়ে নির্জনে কথা বলছে। আমি কখনোই ভাবতে পারিনি আমার জীবনে এমন সুন্দর একটা মুহূর্ত আসবে, আর আপনার মতো একজন মানুষকে আমি স্বামী হিসেবে পাবো, এটা তো আমার সৌভাগ্য। মানুষের জীবনে কখন কি ঘটবে কেউ জানে না। দেখুন না, কয়েক ঘন্টা আগেও কিন্তু আমরা ভাবতে পারিনি যে এমন কিছু হবে। ভাগ্যে থাকলে তা কখনো এড়ানো যায় না। আচ্ছা, একটা সত্যি কথা বলবেন? কি বলেন? আপনি কি শুধু আপনার মায়ের কথাই আমায় বিয়ে করেছেন, নাকি আমায় পছন্দ করতেন না আপনি? সত্যি বলতে আপনাকে পছন্দ করতাম কিনা জানি না, তবে আপনি চলে যাওয়ার পর থেকে একটা রাতও ভালোভাবে ঘুমাতে পারেনি। কেন যেন সবসময় আপনার কথাই মনে পড়তো। যেদিকে তাকাতাম আপনাকেই দেখতাম। আপনার সাথে কাটানোর সময়গুলো চোখের সামনে ভেসে আসতো। খুব মিস করতাম আপনাকে। আমি ভেবেছিলাম আমি একাই আপনাকে ভালোবাসতাম, তাহলে আপনিও আমাকে ভালোবাসতেন। আমি জানি না এটাকে ভালোবাসা বলে কিনা, তবে যদি এটা ভালোবাসা হয়ে থাকে তাহলে আপনাকে আমি অনেক ভালোবাসি, অনেক। সানিয়া তখন শান্তর হাত দুটো ধরে বলে, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমাকে কখনো আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিবেন না, প্লিজ। একবার যখন হাত ধরেছেন ধরেই রাখুন। কথা দিচ্ছি মৃত্যুর আগ পর্যন্ত আগলে রাখবো। সানিয়া শান্ত তখন একে অপরের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয়। এরপর থেকে তাদের নতুন জীবন শুরু হয়।